নমস্কার। আমরা আজকের যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওটি হলো রাজনৈতিক সামাজিকীকরণের উপরে আমাদের আজকের এই ক্লাসটি আমরা তৈরি করেছি। রাজনৈতিক সামাজিকীকরণ এই কথাটির মধ্যে দিয়ে আমরা আপাত অর্থে এটা উপলব্ধি করতে পারি যে সামাজিকীকরণ অর্থাৎ সমাজের মধ্যে তাকে সামাজিক করে তোলা বা সামাজিকীকরণ যে করে তোলা বা সমাজের মধ্যে যে তার প্রভাব বিস্তার করা বা সামাজিকভাবে তার বিস্তার ঘটানো, এই বিষয়কে কিন্তু আমরা সামাজিকীকরণ বলতে পারি। রাজনৈতিক সামাজিকীকরণ করার কথার অর্থ হলো যে রাজনীতিকে সমাজের মধ্যে কিভাবে মিলিয়ে মিশিয়ে দেওয়া যায়, তার মধ্যে কি করে একদম তার যে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রাখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা। সামাজিকীকরণ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বা রাষ্ট্রের ক্ষেত্রে সামাজিকীকরণের ধারণা কিন্তু অনেক প্রাচীন কাল থেকেই সৃষ্টি হয়েছে। যে সময় আমরা ধরতে পারি যখন থেকে আমরা গ্রিক বিভিন্ন রাষ্ট্র দার্শনিকেরা রাষ্ট্রের তত্ত্বের কথা বলেছেন, সেই সময় থেকেই কিন্তু সামাজিকীকরণের প্রক্রিয়া কিন্তু শুরু হয়। অর্থাৎ সমাজের মধ্যে প্রত্যেকটি মানুষের যে অঙ্গাঙ্গিকভাবে জড়িত হওয়ার বিষয়, এই বিষয় কিন্তু সামাজিকীকরণেরই একটা অংশ। প্রাচীন গ্রিক পণ্ডিত প্লেটো, অ্যারিস্টটল রাষ্ট্রচিন্তায় রাজনৈতিক সামাজিকীকরণের বিষয় কিন্তু বেশ কিছু উল্লেখ পাওয়া যায়। যেমন প্লেটো নাগরিকদের মধ্যে বিশেষ ধরনের সামাজিক রাজনৈতিক মূল্যবোধ গড়ে তোলার কথা বলেছিলেন। অর্থাৎ সমাজে যারা মানুষ রয়েছেন তারা রাজনৈতিকভাবে যেন সচেতন হয়, তারা যেন রাজনীতির বিষয়ে তাদের মধ্যে রাজনীতির যে বিষয়গুলি সেগুলো সমস্ত কিছু সঞ্চারিত হয়, সেই সমস্ত বিষয় কিন্তু গড়ে তোলার কথা প্লেটো বলেছেন। অপরপক্ষে আমরা বলতে পারি যে কোনো সমাজেই তার স্থিতাবস্থা বজায় রাখতে চায়, এই উদ্দেশ্যে সমাজের মূল্যবোধ, রীতিনীতি, আচরণবিধি ও কার্যকলাপের সঙ্গে ব্যক্তিকে একাত্ম করতে বা সামাজিক জীবনধারায় ব্যক্তিকে দীক্ষিত করতে যে প্রক্রিয়া কার্যকর হয় তাকেই সামাজিকীকরণ বলে। অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন ধরনের যে আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, এই সমস্ত কিছুকেই কিন্তু একজন ব্যক্তি জীবনের ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তিকে তার জীবনের সঙ্গে সেটিকে অঙ্গাঙ্গিকভাবে জড়িত করে দেওয়ার ফলে তার মধ্যে তাকে সেই বিষয় নিয়ে মূল্যবোধ, তার মধ্যে আচরণবিধি, বিভিন্ন রীতিনীতি সম্পর্কিত জ্ঞান, এই সমস্ত বিষয় নিয়ে তাকে যদি আমরা তার ভেতরকার যে মনুষ্যত্ব বা তার মধ্যে যে জীবনধারা, তার মধ্যে সেই জীবনধারার সঙ্গে কিন্তু আমরা তাকে যুক্ত করে দিতে পারি। যদি যুক্ত করার প্রক্রিয়া তাকে সম্পূর্ণ করা যায় তাহলে কিন্তু তাকে সামাজিকীকরণ বলা হয়। সামাজিকীকরণের বেশ কিছু সংজ্ঞা রয়েছে, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা এই সংজ্ঞাগুলি দিয়েছেন, আমরা আলোচনা করব সেই সংজ্ঞাগুলি বিষয় সম্পর্কে। তার মধ্যে যেমন অধ্যাপক অ্যালান বল উল্লেখযোগ্য একটি সংজ্ঞা প্রদান করেছেন তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে। এই গ্রন্থে তিনি বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি মনোভাব এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিশ্বাস প্রতিষ্ঠা ও প্রসারিত করাই হলো রাজনৈতিক সমীকরণ। অর্থাৎ একটি দেশের মধ্যে যে রাজনৈতিক চিন্তা ভাবনা রয়েছে বা যে রাজনৈতিক বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসকে প্রত্যেকটি নাগরিকের মধ্যে সঞ্চারিত যদি করতে পারা যায় তাহলে কিন্তু তাকে রাজনৈতিক সামাজিকীকরণ বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে ভাবতে পারি চীনের কথা। আমরা সকলেই জানি বর্তমান সময়ে চীনে কমিউনিস্ট পার্টির একটি শাসন রয়েছে, যেখানে একদলীয় ব্যবস্থা রয়েছে। চীনের সেই লক্ষ্য কিন্তু যে তাদের মধ্যে সুস্পষ্টভাবে এই যে বিশ্বাস, যে মাও জেদাং যে আদর্শে তিনি যে লড়াই আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন, যে মার্ক্সবাদীয় বিশ্বাস, মাও জেদাং এর বিশ্বাস, সেই বিশ্বাস প্রত্যেকটি মানুষের মধ্যে সঞ্চারিত করে দেওয়ার একটা প্রচেষ্টা বা প্রসারিত করাই কিন্তু সেই অর্থে রাজনৈতিক সামাজিকীকরণ হিসেবে বলা যায়। আবার উল্টো দিকে আমরা যদি দেখতে পাই, আমরা দেখব যে যখন যে বিশ্বায়নের ধারা বা অন্যান্য যে সমস্ত যে ব্যক্তি স্বাধীনতাবাদ, এই যে সমস্ত বিষয়গুলোর যে ধারণা, এই সমস্ত ধারণাগুলোকেও কিন্তু মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা এবং প্রসারিত করতে পারা কোনো একটা রাষ্ট্রের মধ্যে, সেটাও কিন্তু একটা রাজনৈতিক সামাজিকীকরণের মধ্যেই পড়ছে। অধ্যাপক অ্যালমন্ড এবং পাওয়েল তাদের কম্পারেটিভ পলিটিক্স শীর্ষক গ্রন্থ বলেছেন যে রাজনৈতিক সামাজিকীকরণ হলো একটি বিশেষ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির সংরক্ষণ
ও পরিবর্তন সাধন সম্ভব হয়। রাজনৈতিক সামাজিকীকরণের সাহায্যে রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি সঞ্চারিত করা হয়। এই পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক বিষয়ে তাদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলা হয়। অর্থাৎ যে কথাগুলো আগে বলছিলাম, তিনিও বিভিন্নভাবে সেটাকে বিভিন্ন পদ দিয়ে নিয়ে গিয়ে সেই একই কথাই বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতির সংরক্ষণ, পরিবর্তন সাধন এবং রাজনৈতিক যে সদস্যরা, তাদের মধ্যে যে ব্যবস্থার যে সদস্যরা, সেই ব্যবস্থার সদস্যদের মধ্যে সেই সংস্কৃতির সঞ্চারিত করা। অর্থাৎ যেমন ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের রাজনৈতিক এই ব্যবস্থার মধ্যে তার যে সদস্য হলেন ভারতবর্ষের নাগরিকেরা। এইবার ভারতবর্ষের রাজনৈতিক সামাজিকীকরণের প্রধান লক্ষ্যই কিন্তু হলো যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে এই গণতান্ত্রিক সংস্কৃতি, রাজনৈতিক সাংস্কৃতিক বোধ সঞ্চারিত করে দেওয়া, তাদের মধ্যে গণতান্ত্রিক বিশ্বাস বোধ গড়ে তোলা, গণতান্ত্রিক দৃষ্টিবোধ গড়ে তোলা, তবেই কিন্তু তা সামাজিকীকরণে রূপান্তরিত হতে সক্ষম। পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানী হেগ, হ্যারপ, ব্রগলি তাদের কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স শীর্ষক গ্রন্থে মন্তব্য করেছেন যে রাজনৈতিক সামাজিকীকরণের বিষয়বস্তু হলো কি, কখন ও কিভাবে মানুষের রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করে। স্কুল কলেজে কিতাবী শিক্ষা দীক্ষা বা রাজনৈতিক সামাজিকীকরণ থেকে একেবারে কিন্তু আলাদা। অর্থাৎ তারা হেরেবেরা বলেছেন যে সামাজিকীকরণের বিষয়বস্তু মানুষের রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে সহযোগিতা করে। অর্থাৎ দেশের পরিচালনা, সরকার পরিচালনা, সরকারের বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ, এই রাষ্ট্র পরিচালনা, এই যে সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন করার মধ্যে দিয়েই কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণ সম্ভব। তারা বলেছেন যে কেতাবি অর্থাৎ বইপত্রের শিক্ষার মাধ্যমে কিন্তু এই রাজনৈতিক শিক্ষা কিন্তু সেইভাবে গ্রহণ করা সম্ভব নয়, বা রাজনৈতিক সামাজিকীকরণের যে তত্ত্ব তা কিন্তু কেতাবি সঙ্গে বা বইপত্রের সঙ্গে কিন্তু একাকিত্ব নয়, এর থেকে আলাদা। এখানে রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন জ্ঞান অর্জন করাই কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণের মধ্যে পড়ে। পরবর্তী সিজেল তার অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য লার্নিং অফ পলিটিক্যাল ভ্যালুস শীর্ষক গ্রন্থে বলেছেন রাজনৈতিক সামাজিকীকরণ হলো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় স্বীকৃত ও অনুসৃত রীতিনীতি, মনোভাব, আচার আচরণ ক্রমশ রপ্ত করার জন্য শিক্ষা গ্রহণের পদ্ধতি। অর্থাৎ যে কথাগুলো বলছিলাম আবার, যে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের ব্যবস্থা, সরকার পরিচালনা, এই যে সমস্ত স্বীকৃত বিভিন্ন যে পদ্ধতি রয়েছে তারা কিভাবে কাজ করছে, সেইখানকার বৈশিষ্ট্যগুলি কি, তা কিভাবে অনুসৃত হয়, এই সমস্ত বিষয়কেই কিন্তু রপ্ত করা কিন্তু এক কথায় রাজনৈতিক সামাজিকীকরণ বলা যায়। অর্থাৎ আমি যে দেশে বসবাস করি ভারতবর্ষ, সেই দেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি, যে গণতান্ত্রিক রাজনৈতিক বোধ, সেই বোধকে শিক্ষা গ্রহণ করা, সেই বোধ সম্পর্কে, সেই গণতন্ত্রের রীতিনীতি, সেই গণতান্ত্রিক মনোভাব সম্পর্কে শিক্ষা গ্রহণ করে বা সেই সঙ্গে নিজেকে নিজের জীবন প্রণালীতে তাকে যুক্ত করাই কিন্তু সামাজিকীকরণ হিসাবে উল্লেখ করা যায়। পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন, জ্যাক ডেনিস প্রভৃতি তাদের দ্য চাইল্ড ইমেজ অফ গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে তাদের এই একটি রচনা, এই রচনায় তারা বলেছেন যে রাজনৈতিক সামাজিকীকরণকে একটি বিশেষ পথ হিসাবে ব্যাখ্যা করেছেন তারা। এই পথ সমাজে তার রাজনৈতিক জ্ঞান, মনোভাব, রীতিনীতি ও মূল্যবোধকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে প্রভাবিত করে। অর্থাৎ তারা বলেছেন যে এটি একটি পথ, এই পথের মধ্যে দিয়ে কি হয়, জ্ঞান, মনোভাব, রীতিনীতি, মূল্যবোধকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে যায়। অর্থাৎ আমরা পরবর্তীতে যখন আলোচনা করব যে এই রাজনৈতিক সামাজিকীকরণের পরিবারের প্রভাব, সেখানে আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব যে একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মতে কি করে গেল বা কি করে প্রভাবিত হয়। অর্থাৎ তারা বলেছেন যে রাজনৈতিক জ্ঞানগুলিকে একটা সমান্তরাল পথের মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারলে বা প্রবাহিত করাই হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ। এস.এ. লুইসবি তার পলিটিক্যাল সায়েন্স দ্য ডিসিপ্লিন অ্যান্ড ইটস ডাইমেনশনস শীর্ষক গ্রন্থে বলেছেন যে নাগরিকেরা বিভিন্ন রাজনৈতিক কাজকর্মে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের প্রাক্কালে বা তার আগে যে পদ্ধতিতে রাজনৈতিক মূল্যবোধ অর্জন করে
তাকে রাজনৈতিক সামাজিকীকরণ বলে। অর্থাৎ রাজনীতির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হওয়ার আগে, রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া বলতে এখানে কোনো রাজনৈতিক দল নাও হতে পারে বা বিশেষ রাজনৈতিক দলগুলো হতে পারে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার সঙ্গে যে বিষয়গুলোর সঙ্গে যুক্ত হওয়ার প্রাক্কালে ধীরে ধীরে এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন হয়। এই বিষয়ে বিভিন্ন ধরনের যে মূল্যবোধের যে অর্জন করা, রাজনৈতিক বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা, বিভিন্ন ধরনের রীতিনীতি সম্পর্কে জানা, এই যে বিষয়গুলির মধ্যে দিয়ে কিন্তু রাজনীতিকে সামাজিকীকরণ তারা বলেছেন। অর্থাৎ যে আমরা এই যে সংজ্ঞাগুলো পড়লাম সবগুলো, এই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা একটা জিনিস কমন হিসাবে দেখতে পাই, তা হলো যে সকলেই কিন্তু বলেছেন রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি বিষয় যেখানে সকলকেই রাষ্ট্র পরিচালনা অর্থাৎ রাজনীতির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পর্কে তার রীতিনীতি, তার আচার আচরণ, তার মূল্যবোধ, তার বিভিন্ন পারিপার্শ্বিক যে বিষয়গুলি আছে, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করে যদি সম্ভব হয় বা সেই জ্ঞানকে সমাজের মধ্যে যত বেশি মিশ্রিত করা যায়, তাই কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণ। এবার আমরা সামাজিকীকরণের কয়েকটি পার্থক্য আলোচনা করব। রাজনৈতিক সামাজিকীকরণের পার্থক্য কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। আমরা জেনারেলি তিনটি পার্থক্য প্রকার দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে যেমন হয় যে সংকীর্ণ ও ব্যাপক অর্থে রাজনৈতিক সামাজিকীকরণ। কিছু রাষ্ট্রবিজ্ঞানীরা একে হচ্ছে সংকীর্ণ এবং ব্যাপক অর্থে রাজনৈতিক সামাজিকীকরণের কথা বলেছেন। যেমন বলা যায় যে অনেক সময় সুপরিকল্পিত সচেতনভাবে বিশেষ করে রাজনৈতিক মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, প্রাতিষ্ঠানিক উপায় ব্যক্তিগণের মধ্যে সঞ্চারিত হয়। এই রকম ক্ষেত্রে প্রয়োজনীয় রাজনৈতিক তথ্যাদি ও কার্যধারা সম্পর্কে ব্যক্তি মানুষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। এই প্রক্রিয়াকে সংকীর্ণ অর্থে রাজনৈতিক সামাজিকীকরণ বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে, একটি নির্দিষ্ট অংশের মধ্যে দিয়ে যখন কোনো মানুষের মধ্যে রাজনৈতিক বিষয়ে বিভিন্ন যে জ্ঞান, আচার আচরণ, রীতিনীতি সম্পর্কিত যে ধারণা, সেই ধারণা সঞ্চারিত করা হয়, তখন তাকে কিন্তু সংকীর্ণ অর্থে সামাজিকীকরণ বলে। অপরদিকে ব্যাপক অর্থে আমরা যদি দেখি, তখন আমরা দেখব যে যেখানে সুপরিকল্পিত বা অপরিকল্পিত ভাবে প্রতিষ্ঠান বা অপ্রাতিষ্ঠানিক, সরকারি, বেসরকারি বিভিন্ন রকম ভাবে যখন একজন মানুষ তার আশেপাশে যত কিছু রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান, অপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, সমস্ত কিছুর মধ্যে দিয়ে, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, সবকিছুর মধ্যে দিয়ে তার মধ্যে রাজনৈতিক যে বোধ বা রাজনৈতিক জ্ঞান সঞ্চারিত হয়, তখনই তাকে কিন্তু ব্যাপক অর্থে রাজনৈতিক সামাজিকীকরণ আমরা বলতে পারি। পরবর্তী যে বিভাগটি, সেটি হলো সুস্পষ্ট এবং প্রচ্ছন্ন রাজনৈতিক সামাজিকীকরণ। সুস্পষ্ট বলতে আমরা কি বুঝছি, যে রাজনৈতিক বিষয়াদি সম্পর্কে, মূল্যবোধ সম্পর্কে যখন প্রত্যেকটি মানুষের মধ্যে প্রত্যক্ষ একটি ধারণা থাকবে এবং তারা প্রত্যক্ষভাবে সে বিষয়ের সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু সেটিকে আমরা সুস্পষ্ট রাজনৈতিক সামাজিকীকরণ বলি। প্রচ্ছন্ন মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যেখানে বিভিন্ন রকম ভাবে মানুষকে একটি আলাদা ভাবে মানুষের মধ্যে কিন্তু হচ্ছে সেই রাজনৈতিক সামাজিকীকরণ, অর্থাৎ সরাসরি নয়, বিভিন্ন ঘুরপথে সেই রাজনৈতিক সামাজিকীকরণ ঘটানোর চেষ্টা করা হয়, তখন তাকে প্রচ্ছন্ন সামাজিকীকরণ বলে। শেষ যে আমরা বিভাগটি আলোচনা করব তা হলো সুস্পষ্ট প্রচ্ছন্ন রাজনৈতিক সামাজিকীকরণের। এই অবধি কিন্তু প্রথম দ্বিতীয় নম্বরের সঙ্গে মিল থাকে একই, তার পরের ওয়ার্ডটিকে একে আলাদা করে যে সহাবস্থান, অর্থাৎ একই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বা একটি জাতি বা দেশের মধ্যে একই সঙ্গে সুস্পষ্ট ও প্রচ্ছন্ন রাজনৈতিক সামাজিকীকরণের সহাবস্থানও কিন্তু দেখা যায়। অর্থাৎ যেখানে সুস্পষ্ট ভাবে একদম বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে বিভিন্ন মানুষকে রাজনৈতিকভাবে সামাজিকীকরণ, রাজনৈতিক জ্ঞানের যে বিষয়, সে বিষয়ে তাদেরকে অবগত করানো হয়। অপরপক্ষে দেখা যায় সেখানে এমন কিছু মানুষ থাকেন যাদেরকে প্রচ্ছন্নভাবে, অর্থাৎ সরাসরি না হয়ে তাদেরকে আলাদাভাবে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের মধ্যে দিয়ে তাদের মধ্যে রাজনৈতিক সামাজিকীকরণ বা রাজনৈতিক মূল্যবোধের জাগরণ করানো হয়, এবং এই দুটো বিষয় একই সঙ্গে সমান্তরালভাবে চলতে থাকে। এই কারণে এই বিভাগ থেকে বলা হয়েছে যে রাজনৈতিক সামাজিকীকরণের সহাবস্থান। এইবার আমরা হচ্ছে আমাদের মুখ্য বিষয় হিসেবে সামাজিকীকরণের কি কি মাধ্যম
গুলো বা কি সোর্স গুলো ব্যবহৃত হয় এই বিষয়ে আলোচনা করব। বিভিন্ন ইউনিভার্সিটির যে সিলেবাস গুলো রয়েছে সেখানে এই বিষয়টিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে রাখা হয়েছে। আমার এই ভিডিওটি কল্যাণ ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখবেন তারা সিলেবাসে গিয়ে দেখবেন যে এই বিষয়টিকে নির্দিষ্টভাবে সামাজিকীকরণের মাধ্যম হিসাবে আলোচনার কথা কিন্তু বলা রয়েছে। এখানে আপনারা এই পয়েন্টগুলিকেই বিস্তারিতভাবে আলোচনা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই বিষয়ে পড়া হয়ে যাবে। যাই হোক, যে আমাদের সামাজিকীকরণের মুখ্য মাধ্যম হিসাবে কিন্তু সবার প্রথম আমরা যেটা পাই সেটি হলো পরিবার। এ বিষয়ে আমরা আলোচনা করতে পারি যে আমরা সকলেই জানি যে মানুষ কিন্তু একটি সামাজিক জীব এবং একজন শিশু যখন জন্ম হয় তার প্রথম সমাজ কিন্তু তার পরিবার। সে কিন্তু তার চারিপাশে তার আত্মীয় স্বজন, বাবা মা, এদেরকে নিয়ে কিন্তু তার পরিবার গঠিত হয়, তার সমাজ গঠিত হয়। এবং এই যে পরিবার, তার প্রভাব কিন্তু ভীষণভাবে কিন্তু হচ্ছে একজন শিশুর ওপরে পড়ে। সেই পরিবার যেভাবে তাকে এগিয়ে নিয়ে যাবে সেই হিসাবে কিন্তু তার মধ্যে মূল্যবোধ, তার মধ্যে তার যে চিন্তা ভাবনা, চিন্তা শৈলী সবই কিন্তু সেই শিশুর মধ্যে সেইভাবেই জাগ্রত হয়। এবং সেই ছোট অবস্থাতে সেই শিশু কি হয়, সে কিন্তু সেই পরিবারের উপরেই কিন্তু সব থেকে বেশি প্রতিষ্ঠিত হয়। প্রাপ্তবয়স্ক না হওয়া অবধি কিন্তু এই অবস্থা কিন্তু সেইভাবে চলতেই থাকে। এখানে এই যে পরিবার সংক্রান্ত বিষয়, সে বিষয়ে কিন্তু পরিবারের মধ্যে থেকেই আমরা লক্ষ্য করতে পারি যে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সম্পর্কে একজন ব্যক্তির মধ্যে তার পরিবারের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। যেমন আমরা যদি ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে দেখি তাহলে কিন্তু দেখবো যে যে রাজনৈতিক দলের সঙ্গে তার পরিবার যুক্ত, অনেক সময় দেখা যায় তার পরবর্তী যে জেনারেশন, সেই জেনারেশন কিন্তু সেই রাজনৈতিক মতাদর্শের সঙ্গেই কিন্তু তারা এগিয়ে চলার চেষ্টা করেন বা চলেন। অনেক সময় তার ব্যাঘাতও ঘটে, এমনটা নয় যে এটাই হবে, কিন্তু তারা কিন্তু সেই হিসেবে চলেন। এ প্রসঙ্গে বলেছেন যে the influence of family in the process of political socialization seems obvious. এ প্রসঙ্গে কম্পারেটিভ পলিটিক্স শীর্ষক গ্রন্থে অ্যালমন্ড ও পাওয়েল তাদের মন্তব্য করেছেন যে দ্য ফ্যামিলি ইউনিট ইজ দ্য ফার্স্ট সোশ্যালাইজেশন স্ট্রাকচার এনকাউন্টার্ড বাই দ্য ইন্ডিভিজুয়াল। অর্থাৎ তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে সামাজিকীকরণের প্রথম যে ধাপ তা কিন্তু পরিবারের মধ্যে থেকে তৈরি হয়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে পরিবারের মধ্যেও কিন্তু কিছু বাধা বিপত্তি থাকে, কিন্তু এই বাধা বিপত্তি থাকলেও এ বিষয়ে কিন্তু দ্বিমতের কোনো অবকাশ নেই যে যেখান থেকে কিন্তু মানুষ সামাজিকীকরণের পথে প্রথম জাগ্রত হয়। পরবর্তী যে আমাদের মাধ্যম তা হলো শিক্ষা প্রতিষ্ঠান। একজন শিশু তার পরিবারের বাইরে দ্বিতীয় যে সর্ববৃহৎ স্থানটি থাকে তা কিন্তু তার শিক্ষা প্রতিষ্ঠান। সেইখানে গিয়ে সে সর্বপ্রথম বিভিন্ন তার পরিবার ব্যতীত বাকি সমস্ত অন্য মানুষের সঙ্গে মিশতে শুরু করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে শুরু করে, বিভিন্ন ধরনের মূল্যবোধ, চিন্তা ভাবনা, তার বিভিন্ন যে কৌশল তা কিন্তু তার ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। প্রকৃত অর্থে বলা যায় যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সামাজিকীকরণের সেরকম কোনো সুযোগ না থাকলেও বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরে কিন্তু অনেক অংশেই যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যান সেই সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক সামাজিকীকরণ গঠনের ক্ষেত্রে। পরবর্তী পেশাগত সংগঠন। আমরা সকলেই জানি যে বেশ কিছু পেশাগত বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু আমাদের এখানে রয়েছে আমাদের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, যাকে আমরা অনেক স্বার্থান্বেষী গোষ্ঠীও বলে থাকি। আমাদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মধ্যে এই যে পেশাগত আমাদের বিভিন্ন ধরনের সংগঠন, শিক্ষক সংগঠন, ডাক্তারদের সংগঠন, শ্রমিক, ব্যবসায়ী, কৃষক, সমস্ত সংগঠন, এই সংগঠনের মধ্যে দিয়েও কিন্তু আমাদের রাজনৈতিক সামাজিকীকরণ ঘটে। আমরা যে সংগঠনের সদস্য হই সেই সংগঠনের মধ্যে দিয়ে তার মতাদর্শ, তার যে রাজনৈতিক দাবি দেওয়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু জ্ঞান অর্জন করি এবং আমরা সেই ধারার সঙ্গে নিজেকে কিন্তু মিলিয়ে নিতে পারি, তাকে প্রসারিত করতে পারি। সেই কারণে পেশাগত সংগঠন কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরবর্তী যে মাধ্যমটি নিয়ে আমরা আলোচনা করব বর্তমান সময়ে, তা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যা সামাজিকীকরণের ক্ষেত্রে সুদীর্ঘ প্রভাব ফেলছে, তা হলো গণমাধ্যম অর্থাৎ মিডিয়া। মিডিয়া কিন্তু বর্তমান সময়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের মধ্যে রাজনৈতিক সম্পর্কে বিভিন্ন ধরনের
যে আচার আচরণ, বিভিন্ন ধরনের যে রীতিনীতির তার মূল্যবোধ তা কিন্তু জন্মায়। বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের ঘরে টিভি রয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, সেই সমস্ত গণমাধ্যমের মধ্যে দিয়ে মানুষ কোথায় কি ঘটছে খুব সহজেই জানতে পারেন, এবং কোন রাজনৈতিক দল বা সরকারের কি সমস্ত পলিসি, সরকার কিভাবে চলছে, সরকারের কি কি পদ্ধতিগুলি রয়েছে, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু তারা মানুষকে ওয়াকিবহাল করেন, এবং সেই বিষয়ে কিন্তু তারা প্রতিনিয়ত মানুষের মধ্যে একটি জনমত গঠনের চেষ্টা কিন্তু করতে থাকেন। তাই গণমাধ্যম কিন্তু মাধ্যমের এই রাজনৈতিক সামাজিকরণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বর্তমান সময়। রাজনৈতিক দল সর্বদাই একটি মাধ্যম হিসেবে কাজ করেছে, যারা কিন্তু প্রতিনিয়ত মানুষের মধ্যে সেই রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত যে মতাদর্শ তা সঞ্চালিত করার চেষ্টা করে চলেন, এবং তারা মানুষের মধ্যে সেই দৃষ্টিভঙ্গি, সেই রাজনৈতিক দলের বিশ্বাস সম্পর্কে মানুষের মধ্যে বিশ্বাস জন্মানোর চেষ্টা করেন, রাজনৈতিক মতাদর্শগতভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যে তাদের মধ্যে সেই রাজনৈতিক সামাজিকীকরণ গঠনের কিন্তু চেষ্টা করেন। পরবর্তী যে বিষয়টি সেটি হলো অন্তরঙ্গ অর্থাৎ গোষ্ঠী অর্থাৎ পেয়ার গ্রুপ। পেয়ার গ্রুপ কিন্তু আধুনিক কালে বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে রাজনৈতিক গোষ্ঠীগুলির ক্ষেত্রে। তার মধ্যে যেমন এই গোষ্ঠীগুলি নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে এই পেয়ার গোষ্ঠীগুলি গড়ে উঠতে পারে, এবং এই গোষ্ঠীগুলি ছোট ছোট মানুষের মধ্যে ছোট ছোট আরো বিভিন্ন গোষ্ঠী গঠন করে মানুষের মধ্যে তাদের চিন্তা ভাবনা, তাদের যে মূল্যবোধের জায়গাগুলো, সেই জায়গাকে কিন্তু বিকশিত করার ক্ষেত্রে এই অন্তরঙ্গ গোষ্ঠীগুলো কিন্তু বিশেষভাবে কাজ করছে। এই বিষয়ে জোহরি মতামত উল্লেখ করা যায়, যেমন লেভলি হ্যাজ ফাউন্ড টেন্ডেন্সি ফর ইন্ডিভিজুয়াল টু অ্যাডপ্ট দ্য মেজরিটি গ্রুপ উইদিন দ্য পেয়ার গ্রুপস। অর্থাৎ অন্তরঙ্গ গোষ্ঠী সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে বিরোধিতার মনোভাব সৃষ্টি করতে পারে, আবার তার পরিবর্তনে প্রবণতাও সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই যে ছোট ছোট গোষ্ঠীগুলির মধ্যে দিয়ে যে ছোট ছোট গোষ্ঠী, সেই গোষ্ঠীর একে অপরের গোষ্ঠীর মধ্যেও বিরোধ হতে পারে, আবার সেই বিরোধ না হয়েও কিন্তু তারা একটি সামাজিকভাবে একটি বড় লক্ষ্যেও কিন্তু পৌঁছানো যেতে পারে। সর্বশেষ যে মাধ্যম সম্পর্কে আলোচনা করব তা হলো ধর্মীয় সংগঠন। আমরা জানি যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে, বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে, এবং সরকার পরিচালনার ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম এবং ধর্মের সম্পর্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রাচীন ইউরোপ থেকে লক্ষ্য করতে পারি যে ধর্মের সঙ্গে কিন্তু রাষ্ট্রের একটা বিরোধের জায়গা প্রতিনিয়ত চলে এসেছে। ধর্ম সবসময় চেষ্টা করেছে রাজনীতির ওপরে তার প্রভাব বিস্তার করতে, আবার রাজনীতিও চেষ্টা করেছে ধর্মকে তার মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে তার স্বার্থ সিদ্ধি করার ক্ষেত্রে। এই ধর্মীয় সংগঠনের মধ্যে প্রচুর মানুষ যুক্ত থাকেন ধর্মের সঙ্গে, এবং এই ধর্ম সেই কারণেই ধর্মটা এতটাই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামাজিকরণ। এই ধর্মের নাম করে বা ধর্মের মধ্যে দিয়ে কিন্তু মানুষের মধ্যে রাজনৈতিক বোধ জাগ্রত করার চেষ্টা করা হয়, তাদের মধ্যে রাজনৈতিক যে জ্ঞান পৌঁছানোর চেষ্টা কিন্তু করা হয়। এই ছিল আমাদের রাজনৈতিক সংগঠনের বিভিন্ন মাধ্যমগুলি এবং রাজনৈতিক সামাজিকীকরণ কাকে বলে সে সম্পর্কিত আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরো অনেক আলোচনা করব। সে অবধি আপনারা সকলেই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।